এই অন্তর্বর্তীকালীন সরকার। কারণ এখন তো ছাত্রলীগ নেই, এখন তো যুবলীগ নেই, তাহলে এটা হবে কেন? এই পরিস্থিতি আসবে কেন? তার মানে আপনার প্রশাসনের যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনটা, সেই সমন্বয়টা ঠিক মতো হচ্ছে না। অনেকে বলছেন বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো ভোট তো অবাধ সুষ্ঠু নির্বাচন, এখন কে ক্ষমতায় আসবে সেটা তো বলা মুশকিল। এটা তো বিএনপির একার বিষয় না। বিএনপি লড়াই করেছে 15 বছর যে শেখ হাসিনা জনগণের যে মালিকানা, সেই মালিকানা কেড়ে নিয়েছিলেন। অর্থাৎ একটি সরকার গঠন করার ক্ষেত্রে জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করার কোনো সুযোগ ছিল না। কে এমপি হবেন সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঠিক হতো, কে ইউপি চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন, কে উপজেলা চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন। যার কারণে একটি জাতীয় নির্বাচন তাদের আমলে যে কটি হয়েছে, কেউ প্রার্থী হওয়া এবং শেখ হাসিনা মানে ভোট করে জেতাটা বড় ব্যাপার ছিল না, যে নমিনেশন, পার্টির নমিনেশন পাওয়াটাই বড় ব্যাপার। কারণ পার্টির নমিনেশন পেলেই তো সে জিতে যাবে। আর এই কারণে একের পর এক নিজেদের মধ্যে মারামারি করে কত মানুষ যে মারা গেছে, কি জাতীয় নির্বাচন, কি উপজেলা চেয়ারম্যান নির্বাচন, কি ইউপি চেয়ারম্যান নির্বাচন। কারণ এইটার সাথে অনেক অর্থবিত্তের যোগ আছে, অনেক দখল, ভূমি দখলের যোগ আছে একবার এমপি উপজেলা চেয়ারম্যান হলে। এই কালচারটা শেখ হাসিনা তৈরি করেছিলেন। কারণ তার লোকরা, তার দল মনে করত যে আমার নমিনেশনটা পাওয়াটাই বড় কথা, ভোটের তো দরকার। ওরা জানে শেখ হাসিনা ভোট করতে দেবে না, শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না। তো সুতরাং সেখানে তো আবার কম্পিটিশনের তো দরকার নেই, দরকার পার্টির নমিনেশন পাওয়া। এই কারণে দেখা গেছে যে আদম পাচারকারী এমপি হয়েছেন অনেক টাকা দিয়ে, আদম পাচারকারীর বউ এমপি হয়েছেন, ডাকাত এমপি হয়েছেন, এবং টাকা পাচারকারী তো এমপি হয়েছেন। 650টি বাড়ি পাওয়া গেছে চট্টগ্রামের এক এমপির, কয়েকশো মিলিয়ন পাউন্ড সহ। তো এটাই তো উপহার দিয়েছেন। ম্যানহাটানের সবচাইতে ধনী লোকরা, বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি নিঃসন্দেহে তিনি একজন ধনী মানুষ, তারও যে জায়গায় ফ্ল্যাট আছে, বাড়ি আছে নিউ ইয়র্কের ম্যানহাটান, সেইখানে আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ফ্ল্যাট কিনেছেন। আওয়ামী লীগের রাজনীতি ছিল দখল, পাচার, ফ্ল্যাট, আর হচ্ছে জলাভূমি, বিভিন্ন সরকারি সম্পত্তি, মানুষের সম্পত্তি দখলের রাজনীতি। এই কালচারই তিনি তৈরি করেছেন। অনেক বড় কথা বলতেন শিক্ষামন্ত্রী দীপু মনি, মাঠের পর মাঠ দখল করেছেন চাঁদপুরে। কারণ তারা জানতো যে আমি যদি এইটা করি বা তার লোকরা যদি এইটা করে তো তাদের কোনো বিচার হবে না, তারা বিচারের আওতায় আসবেন না। তো সুতরাং যে সংস্কারের কথা বলছেন, একজন ভদ্রলোক একটা সুন্দর কথা লিখেছেন, সংস্কার তো কোনো বিষয় না, একটা ছোট্ট ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন, সেই আদেশ যদি প্রশাসন যদি না করতে পারে, এটাই তো বড় সংস্কার। অর্থাৎ ওইটা যদি আইনসঙ্গত না হয়, আর আইনসঙ্গত না হলে পরে ডিসি, এসপি, প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না। এই না বলাটাই তো বড় সংস্কার, আর কোনো সংস্কার লাগবে না। কোন প্রধানমন্ত্রী যদি কোনো অবৈধ নির্দেশ দেয় বিচার বিভাগকে, অমুককে বন্ধ করুন, অমুককে জামিন দেবেন না, ওর এত বছর সাজা দেবেন, আর এই নির্দেশকে যদি বিচারকরা যদি না বলতে পারেন, এর চাইতে আর সংস্কার কি হতে পারে? অর্থাৎ আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয়, তাহলে এই পরিবেশটাই তৈরি করুন যে পরিবেশে বিচারকরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে, প্রশাসকরা কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। এই একটা শব্দের মধ্যেই সকল সংস্কার নিহিত আছে, যেটা
শেখ হাসিনার আমলে সম্ভব হয়নি। লোয়ার কোর্ট দিলেন 5 বছর সাজা, আপার কোর্ট দিলেন 10 বছর ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এটা কি এমনি দিয়েছেন? এমনি দেননি। এটা শেখ হাসিনার নির্দেশে দিয়েছে। যে ব্যক্তি 5 বছর সাজা দিয়েছেন তিনি পরবর্তীতে হাইকোর্টের জজ হয়েছেন। পুরস্কার, আবার এই কাজ করো, তোমার পুরস্কার থাকবে। যিনি দেশনেত্রীকে 10 বছর সাজা দিয়েছেন তাকে আপিল বিভাগের বিচারক করেছেন। তো এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যাকে মামলা থেকে খালাস দিয়েছে সেই বিচারক দেশেই থাকতে পারেনি, জীবন নিয়ে সে চলে গেছে মালয়েশিয়া। তারপরে সংস্কারের প্রথম কাজটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা, যেখানে মানুষের শেষ আশ্রয়, যে কোনো হুমকির মুখেও, নির্বাহী বিভাগের যে কোনো অন্যায় আদেশের মুখেও যদি বিচারক না বলতে পারে যে আমি আপনার কথা শুনব না, যদি কোনো প্রশাসক, ডিসি, এসপি, সচিব বলে কোন মন্ত্রীকে যে আপনার কথা আমি শুনব না, আপনার এটা অন্যায় আদেশ, তাহলেই সেই দিন এদেশে নিশ্চিত হবে আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা। তাছাড়া কখনোই সম্ভব না। আজকে 4 মাস 4.5 মাস হতে চলল, আজকে কেন ছিনতাইকারী বেড়ে যাবে? ছিনতাইকারীর ছুরিতে 9 জন লোক ইতিমধ্যে রাজনীতিতে কি বলে ঢাকা রাজধানীতে মারা গেলেন কেন? কেন আজকে পাড়ায় মহল্লায় ছিনতাইয়ের প্রকোপ বৃদ্ধি করছে, চুরি ডাকাতি বেড়ে গেছে? আপনি 2-3 দিনের গণমাধ্যম দেখুন, প্রত্যেকটি জায়গায় দেখবেন যে চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গেছে। তাহলে কিভাবে আপনার প্রশাসন চলছে? অনেকে বঞ্চিত ছিলেন, অনেকের প্রমোশন হয়েছে, অনেক কিছুই হয়েছে, তাহলে আজকে আপনার অথরিটি ইম্পোজ করতে পারছেন না, আপনার কর্তৃত্ব প্রশাসনের মধ্যে আপনি সেটাকে বজায় রাখতে পারছেন না। তা না হলে ছিনতাইকারীর ছুরিতে 9 জন লোক মারা যাবে এই রাজধানীতে। কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে একটা শান্তির শহর হবে এই অন্তর্বর্তীকালীন সরকার। কারণ এখন তো ছাত্রলীগ নেই, এখন তো যুবলীগ নেই, তাহলে এটা হবে কেন? এই পরিস্থিতি আসবে কেন? তার মানে আপনার প্রশাসনের যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনটা, সেই সমন্বয়টা ঠিক মতো হচ্ছে না। কিন্তু উপদেষ্টারা অনেক কথা বলছেন, অনেক বড় বড় কথা বলছেন, এবং আমরা যদি কিছু বলি আমাদেরকে উল্টো সবক দিচ্ছেন যে আপনারা 53-54 বছর কিছু করতে পারেননি, এখন আমরা করছি। আরে বাবা, সারা পৃথিবীর অর্জন তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে, আর যুদ্ধ তো হচ্ছে পলিটিক্যাল সংগ্রামের এক্সটেনশন। যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এটাও তো রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত এই অর্থেই একজন মেজর ঘোষণা দিয়েছেন, তারপরে সরকার গঠন হয়েছে, তারপরে তারা নেতৃত্ব দিয়েছেন, জিয়াউর রহমানরা যুদ্ধের সেনাপতির নেতৃত্ব দিয়েছেন।